শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় উপেক্ষিত বিধিনিষেধ দায়কার। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন এবং আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান। এছাড়া অনলাইনে আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী এবং আরও রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জাকির আহমেদ। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় উপেক্ষিত বিধিনিষেধ দায়কার। করোনা মোকাবেলায় যেসব বৈজ্ঞানিক এবং পরীক্ষিত পদ্ধতি আমরা বলি, তার মধ্যে একটি হচ্ছে লকডাউন, এবং সেই জায়গায় আমরা বাংলাদেশে হয়তো এখন আর সেটিকে লকডাউন বলছি না। সরকারি যে বিধিনিষেধের যে আদেশ বা নির্দেশ চলছে, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে জনগণ সেটিকে গ্রহণ করবার কথা ছিল সেটি গ্রহণ করছে না। এই যে উপেক্ষা করার একটা প্রবণতা, এর দায়কার। কেউ বলছে জনগণের জনসচেতনতা, জনসম্পৃক্ততা, আবার যে নির্দেশগুলো দেওয়া হয়েছিল সেটাই কতটা বিবেচনাপ্রসূত বা কতটা পরিকল্পিত ছিল, সেই সব বিষয় নিয়েও প্রশ্ন আসছে। সার্বিকভাবে যদি বিষয়টি ব্যাখ্যা করেন। আমি একজন সচেতন নাগরিক হিসেবে, আইনের একজন ছাত্র হিসেবে আমি যেটা বুঝি, আপনি যদি বলেন যে এই বিধিনিষেধ মানানোর দায় কার, মানে এইখানে বিভ্রান্তি তৈরি করার কোনো অবকাশ নাই। আপনি যদি বলেন যে বিধিনিষেধ এটা মানে এটা বাস্তবায়ন করার দায়িত্ব কার, আমি বলবো যে প্রথমত সরকারের, দ্বিতীয়ত সরকারের, তৃতীয়ত সরকারের, দেন আমি আসবো জনগণের উপরে। কারণ হোয়েন ইউ আর হোল্ডিং দি হেলম অফ পাওয়ার, আপনি যখন সরকারে থাকবেন তখন আপনার পুলিশ আপনার হাতে, বিজিবি আপনার হাতে, আর্মি আপনার হাতে, আনসার আপনার হাতে স্বাস্থ্য অধিদপ্তর। উই আর গিভিং ট্যাক্স টু ইউ। সরকারি মেকানিজম মানে তো সারা দেশে তার একটা সুশৃঙ্খল নেটওয়ার্ক আছে। সুতরাং কোনো কিছু হলে আমরা সরকারের প্রতি অঙ্গুলি নির্দেশ কেন করি? এই জন্য করি যে প্রত্যেকটা বিষয়ে রেগুলেটিং অথরিটি সরকার। আপনি সেটা শিক্ষাক্ষেত্রে হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, তাহলে পরে আপনি যদি সরকারে থাকেন আপনাকে দায়টা নিতে হবে। কারণ পৃথিবীতে করোনা পরিস্থিতি হওয়ার পরে প্রত্যেকটা সরকারই সেটা করেছে। এটা তো আমার তো আর পুলিশ নেই, আমার তো আর বিজিবি নেই, আমার তো স্বাস্থ্য অধিদপ্তর নেই, আমার তো লোকবল নেই। জনগণ তো আমাকে ট্যাক্স দেয় না, আপনাকে ট্যাক্স দিচ্ছে, তো আপনিই তো করবেন। নিউজিল্যান্ডে তো সরকারই করেছে, অস্ট্রেলিয়াতে সরকারই করেছে। তারপরে ওখানকার উদাহরণ দিলে আবার বলবেন যে বাংলাদেশকে তাদের সাথে তুলনা করেন কেন? আমরা তুলনাও করলাম যে যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ, যুক্তরাজ্যের অবস্থা খারাপ। তো যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ হয়েছে বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প, ভেরি ইররেসপন্সিবল একটা প্রেসিডেন্ট। যুক্তরাজ্যে খারাপ হয়েছে বিকজ অফ বরিস জনসন, ভেরি ইররেসপন্সিবল প্রাইম মিনিস্টার। তো বলেন আমাদের সরকারের ব্যবস্থাপনাও খুব আপনার ইররেসপন্সিবল। আপনি ভারতে এখন যে পরিস্থিতি আমরা দেখছি, ভয়াবহ অবস্থা। কালকে আমি দেখলাম ল্যান্ডসেট যে আপনার জার্নাল, সারা বিশ্বে আপনার মেডিকেল জার্নাল হিসেবে, তারা ভয়াবহভাবে নরেন্দ্র মোদীকে তারা সমালোচনা করেছে যে তিনি বিশেষজ্ঞদের কোনো কথা শোনেন নাই। হ্যাঁ, বিশেষজ্ঞদের কোনো কথা শোনেন নাই, তিনি কোনো কিছু কর্ণপাত করেন নাই, তিনি যা খুশি তাই করেছেন। এখন তার পরিণতি এটা। হ্যাঁ, এখন প্রথমত যে আপনি মানে যে কথাটা বলবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা কিছু নির্দেশনা দিয়েছেন যে হাউ টু এনকাউন্টার দিস প্যান্ডেমিক। আপনি যেহেতু আমাদের হাতে মানে দীর্ঘদিন ভ্যাকসিন ছিল না, ভ্যাকসিন যদি না থাকে তাহলে পরে একটা ভাইরাস, এটা আপনার শত্রু, এটাকে আপনি কিভাবে এটার সাথে লড়াই করবেন, ফাইট করবেন, সেই ফাইটটা করতে গেলে আমরা বিশেষজ্ঞরা বলেছেন যে একটা হচ্ছে মাস্ক, যে এটা আপনার মানে যেহেতু ভ্যাকসিন নাই সেহেতু আপনি মাস্ক এটা দিয়ে আপনি কতটা প্রোটেক্ট করতে পারেন, এবং এটা মোটামুটি প্রমাণিত হয়েছে মাস্ক দিয়ে একটা বড় রকম ফাইট করা যায়। দ্বিতীয়ত আপনার স্বাস্থ্যবিধি মানা, মানে আপনার একটা দূরত্ব মেনটেন করা। এখন আমার মতো বাংলাদেশে যেখানে ডেন্সিটি খুব মানে আপনার পপুলেশন ডেন্সিটি, জনসংখ্যার যে ঘনত্ব বিশ্বের অন অফ দ্য মানে
সবচেয়ে বেশি যে সমস্ত দেশ তার একটা, এবং তার ডক্টর কার্জন, ভেতরে সেই আবার জন্যই কিন্তু কথাটি তার ঘুরে ভেতরে ফিরে আবার আসছে যে অন্যান্য দেশের সাথে যখন আমরা তুলনা করছি, হ্যাঁ ওই দেশের যে ডেনসিটি অফ পপুলেশন হ্যাঁ, আপনি তা বলছেন, আপনার দেশের আমার দেশে কৌশল তো কে সেরকম। নির্ধারণ করবে? রাইট। আপনার দেশের কৌশল, আপনার দেশের যে জনগণের ঘনত্ব, আপনার এখানে যে অর্থনৈতিক বাস্তবতা, আপনার এখানে যে স্বাস্থ্য অবকাঠামো, আপনার এখানে জনগণের যে মানসিকতা, সব কিছু মিলে তো আপনাকে কৌশলটা নির্ধারণ করতে হবে, তাই না? এবং আপনার এই যে আমরা কথা বলছি, সারা দেশে তো আর করোনা নাই, করোনা ঢাকা শহরে, করোনা চট্টগ্রামে, আপনাকে তো এইটা আপনাকে নির্ধারণ করতে ট্রেসিং হবে করতে যে হবে। এই জায়গাতে সংক্রমণ হচ্ছে, এইখান থেকে বেশি ছড়াচ্ছে, আপনি এটাকে কিভাবে এটাকে বন্ধ করে দেবেন, হ্যাঁ, কিংবা বাইরে থেকে লোক যেন আসতে না পারে। হ্যাঁ, তো এই যে আপনার বিষয়গুলো, তো এইটা হ্যাঁ জনগণের দায় নাই তা বলছি না, কারণ জনগণের ভিতরে এইটা আপনার মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং পরে আমরা দেখলাম 8-9 মাস পরে ভ্যাকসিন এসছে। তো সেই ভ্যাকসিনটা নিয়েও আমরা দেখলাম যে সরকার যদি একদম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথমেই কয়েকটা চুক্তি করে ফেলতো, কারণ আপনার একটা বেসরকারি ওষুধ কোম্পানি তাদেরকে দিয়ে আমি টিকার প্রশ্নে আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। ডক্টর লেলিন চৌধুরী আছেন আমাদের সাথে। ডক্টর লেলিন চৌধুরী, আপনি শুনছিলেন এই যে এখনকার যে পরিস্থিতি, আমরা বলছি যে বিধিনিষেধ উপেক্ষিত দায় কার, সেই জায়গাতে যে একটি বিষয় বলা হচ্ছে সেটি হলো যে সার্বিকভাবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে, চিকিৎসার সাথে জড়িত যারা আছে এবং বিশেষজ্ঞ আমরা যাদেরকে বলি, তারা প্রত্যেকেই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে, কিন্তু যাদের জন্য এই বার্তা, সেই সাধারণ জনগণের মধ্যে সেটা কতটা পৌঁছছে কিংবা তারা সেটি গ্রহণ করার ক্ষেত্রে আমরা যে অনীহা দেখতে পাচ্ছি সেটি কেন? একটি জনগোষ্ঠী কোনো নির্দেশ বা বিধিকে কখন গ্রহণ করে, কখন করে না, এই বিচারটি করতে গেলে আমরা দেখব ওই বিধি বা নিষেধটি যদি জনমনস্তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ হয়, দেশীয় সংস্কৃতি এবং সামাজিকতার সাথে সঙ্গতিপূর্ণ হয়, মানুষ সেটি গ্রহণ করে। আর যদি না হয়, মানুষ সেটি গ্রহণ করে না। তারপরেও গ্রহণ করা যায় যখন রাষ্ট্র তার শক্তি ব্যবহার করে। করোনার এই যে দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে গিয়ে ঈদকে কেন্দ্র করে আমরা যে বিধিনিষেধগুলো দিচ্ছি সেগুলো দেখুন, বড় শহর এবং ঢাকার মতো জায়গা থেকে মানুষ গ্রামে যাচ্ছে। কারা যাচ্ছে? দুই ধরনের মানুষ। যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে বা সেটি ভাড়া করার সামর্থ্য রয়েছে, আর বিভিন্ন শ্রমের সাথে যুক্ত নিম্ন আয়ের, মধ্য আয়ের মানুষজন যারা গণপরিবহনের উপর নির্ভরশীল ছিল। এই দুজন মানুষ তো আপনি বললেন কেউ বাড়ি যাবে না, যার যার জায়গা থেকে ঈদ করবে, চমৎকার। কিন্তু আপনি অবস্থাটা এমন করলেন, যার সামর্থ্য আছে, গাড়ি আছে, বিত্ত আছে, সে গ্রামের বাড়িতে গিয়ে স্বজনের সাথে ঈদ করতে পারবে। আর যে যার বিত্ত নেই, সে তার কর্মস্থলে যান্ত্রিক পরিবেশে তার উৎসবটি উদযাপন করবে। তার মানে আপনি আপনার বিধি নিষেধের মধ্যে একটি বৈষম্যের একটি ঘৃণ্য বীজ আপনি রোপণ করে দিলেন। এটি মানুষের মধ্যে ক্ষুব্ধতা তৈরি করবে। দ্বিতীয় বিষয়টি, এই যে মানুষগুলো শ্রমঘন জীবনযাপন যে মানুষগুলো করে, তারা কেন গ্রামে যায়, এর পেছনের যে মনোসামাজিক প্রবণতা সেটা আপনাকে তো বুঝতে হবে। সেটি হচ্ছে এই মানুষগুলো মাসের পর মাস, দিনের পর দিন পরিবার, স্নেহ স্নেহের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি যান্ত্রিক হৃদয়হীন শহরে বাস করে। এরা ঈদ অথবা উৎসবকে কেন্দ্র করে এদের মধ্যে কিন্তু তীর্থ দর্শনের, হজ করার অথবা কুম্ভ মেলায় যাওয়ার যে তীর্থের যে মনোভাব, সেটি বিরাজ করে। তো তাহলে আপনি কি করবেন? আপনাকে দুটো কাজ করতে হবে। হয় আপনি ঢাকা, চট্টগ্রাম থেকে পুরো দেশের সাথে ঈদের 7 দিন আগে থেকে সমস্ত ধরনের যোগাযোগ, আমি জরুরি বিষয়গুলো বাদে বলছি, অ্যাম্বুলেন্স বাদে বলছি, ফায়ার সার্ভিস বাদে বলছি, সেগুলো আপনি হয় বন্ধ করবেন, না হয় আপনি প্রত্যেকটা মানুষের যাওয়ার জন্য স্বাস্থ্যবিধি সঙ্গত একটি পরিকল্পনা করবেন। আমরা ঈদকে কেন্দ্র করে জনচলাচলকে স্থগিত করার জন্য এমন কোনো সুসমন্বিত পরিকল্পনার অস্তিত্ব দেখিনি। বরঞ্চ আমরা দেখেছি গতকাল বলা হলো ফেরি চলবে না, সকালে বলা হলো ফেরি বন্ধ থাকবে, বলার পরেও আবার দেখছি আদেশ অমান্য করে, নির্দেশ অমান্য করে ফেরি চলছে। এরকম অনেকগুলো উদাহরণ আমি অথবা প্রফেসর কার্জন অথবা জাকির সাহেব আমরা সবাই দিতে পারবো। সেই লিস্টটা বাড়িয়ে লাভ নাই। কিন্তু তার মানেটা কি? মানেটা হচ্ছে যে এই মহামারীর আসন্ন যে সংখ্যাটি আমাদেরকে বিনিদ্র রজনী যাপন করতে বাধ্য করছে, মানে আশঙ্কায় কম্পিত করছে, সেই জায়গাটা দূর করার জন্য আমি একটি জনমানুষের সাথে সঙ্গতিপূর্ণ, সাংস্কৃতিক এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য একটি পরিকল্পনা করতে সমর্থ হলাম না।
না হয়ে আমি কি করলাম, সব দোষ মানুষের। চমৎকার, সব সাফল্য যা, দোষটা অন্যের হবে না। আমি আপনাদেরকে, আমি একজন মানুষ হিসেবে বলছি, দেশের নাগরিক হিসেবে, অর্থ দিয়েছি, ক্ষমতা দিয়েছি, সেনাবাহিনী দিয়েছি, পুলিশ দিয়েছি, সমস্ত যন্ত্রের যে মেকানিজম আমরা বলি, মানে উপায়, সবগুলো আপনাকে দিয়েছি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। আপনারা পরিকল্পনা করতে সমর্থ হলেন না, এবং সেটি মানুষের জীবন যাপন, মনোভাব, সংস্কৃতি, সামাজিকতার সাথে মিলিয়ে আপনারা পরিকল্পনা করতে সমর্থ হলেন না। সব দোষ মানুষের। হ্যাঁ, এই নন্দ ঘোষ মানুষ নামের নীরব মেজরিটি নামের এই নন্দ ঘোষের উপর দোষ দেয়া খুব সোজা, কিন্তু এই দোষ দেওয়ার কারণে কিন্তু প্রলয় বন্ধ হয় না, করোনার আগ্রাসন থেমে থাকে না, মৃত্যু থেমে থাকে না। সামনে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে, ঈদকে কেন্দ্র করে যে অরাজকতা, বিশৃঙ্খলতা তৈরি হয়েছে, এই দুইয়ের মিলে মিলে সামনে যে অবস্থাটা তৈরি হতে যাচ্ছে, এতে আমরা সবাই আশঙ্কিত। আবার হাসপাতালে শয্যা পাওয়া যাবে না। যে মানুষগুলো ফেরিঘাটে বা গণপরিবহনে ভিড় করছে, তাদেরই একটি অংশ তো হাসপাতালে ভিড় করবে। অক্সিজেন পাওয়া যাবে না, অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না, মৃত্যু, দুঃখ, যন্ত্রণা। আমি শেষ করবো ল্যান্সেটের প্রফেসর কার্জন যেটি বললেন, ল্যান্সেট যে মন্তব্যটি করেছে, ভারতে যে অবস্থাটি হয়েছে, এই অবস্থাটি কি না হতে পারতো, সামাল দেয়া যেতে পারতো যদি কর্তৃপক্ষ যথাযথ বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করত। আমাদেরকেও সম্ভবত সেরকম বলার দিন আসছে। তারপরেও সর্বান্তকরণে চাইবো সেটি যেন না হয়। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, ডক্টর শাহজাহান, আমি আপনার কাছে আসবো। তার আগে আমি একটু ব্যারিস্টার জাকিরের কাছে যেতে চাই। এই যে বিষয়গুলো এখানে আলোচিত হলো, এর মধ্যে ঘুরে ফিরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে পরিকল্পনা যেটি নেওয়া হয়েছে, সেই উদ্যোগগুলোর ব্যাপারে হয়তো কারোই আপত্তি নেই, কিন্তু কতটা পরিকল্পনা মাফিক সেটি নেওয়া হলো, পূর্ব প্রস্তুতি ছিল কতটা, সেই বিষয়গুলোতেই আপত্তি। সেই জায়গাতে যদি আপনি একটু দৃষ্টিপাত করেন। এই করোনার এই মহামারীর কালে সারা পৃথিবীর মানে অনেক ধনী রাষ্ট্রগুলো যেখানে নাকাল হয়েছে, সেখানে বাংলাদেশের মতো একটি ছোট্ট ভূখণ্ডে প্রায় 18 কোটি লোকের বসবাস, সেখানে কিন্তু আমাদের জন্য একটা বিরাট রিস্ক, আমরা মনে করি রিস্ক কান্ট্রি ডিসপোজিশনে আমরা আছি। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট হেফাজত করছেন, সরকারও চেষ্টা করছেন। আসলে দায় যদি বলি, আপনি বলবেন সরকার দায়ী, আমি বলবো জনগণ দায়ী। এই দোষারোপ না করে আমাদের ওয়ে আউট করতে হবে। সরকার কিন্তু বিধিনিষেধ দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি শতভাগ কঠোর বিধিনিষেধ দিয়ে এদেশের মানুষকে রাখা খুবই কঠিন, কারণ এদেশের ব্যারিস্টার জাকির, আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দেই, এই যে আমরা এখন তো বলছি দ্বিতীয় ঢেউ, প্রথম ঢেউয়ে আমরা যেটি দেখেছি সংক্রমণ এবং মৃত্যু দুটোই কিন্তু দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম ছিল, কিন্তু তারপরেও মানুষ যতটা মেনেছিল বা বিধিনিষেধের প্রতি যতটা শ্রদ্ধাশীল হয়েছিল, এখন কিন্তু সেই প্রবণতাটা দেখা যাচ্ছে না। সেটি কেন আপনার কাছে মনে হয়? মানে জনসচেতনতার কথা আমরা বলছি, কিন্তু তার সাথে জনসম্পৃক্ততা আছে কিনা? যেমন প্রথম ঢেউ আমরা দেখেছি, কেউ মারা গেলে তাকে জানাজা দিত না, তাকে দাফন কাফন করতে কেউ যেত না, মানুষ ভয় পেত। এই ভয়টা কেটে গিয়েছে। বাংলাদেশের মানুষ তো সাহসী, আমরা তো বলি বীরের জাতি, আমরা এখনো বীরত্বের পরিচয় দিতে চেষ্টা করতেছি। আসলে কিন্তু একমাত্র আমি মনে করব শুধুমাত্র মানে অ্যাওয়ারনেসের অভাব, সচেতনতার অভাব। এই যে মানুষগুলো যাচ্ছে, আপনাদের টেলিভিশনের কল্যাণে আমরা দেখলাম যে শিমুলিয়া ফেরিঘাটে, মাওয়া, আরিচা, দৌলতদিয়া, পাটুরিয়া ফেরিঘাটে হাজার হাজার মানুষ ফেরিতে ঝুলে ঝুলে যাচ্ছে, মহিলারা পর্যন্ত যাওয়ার যে একটা রিস্ক নিচ্ছে। এই যে মানে স্বজনদের সাথে, আমাদের এক স্যার একটু আগে কথা বলেন, ওনার কথাগুলো ভালো লাগলো, কিন্তু বিষয় হলো যে স্বজনদের সাথে ঈদ করতে হবে, এই যে ইমোশন, এই যে ইমোশনাল জাতি, এইটা থেকে আমরা কিভাবে, সরকারই কিভাবে তাদেরকে বের করে নিয়ে আসবে? হ্যাঁ, সরকার যদি মনে করতো যে কঠোর লকডাউন প্রয়োজনে সেনা মোতায়েন করে দিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামিয়ে দিত প্রত্যেকটা মেট্রোপলিটন সিটিতে, এবং যদি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিত সমস্ত যোগাযোগ প্রথমবারের মতো, তাহলে পারতো। কিন্তু তাহলে খেটে খাওয়া মানুষগুলো যাবে কোথায়? যেমন আপনার জমিতে ধান আছে, ধান তুলতে হবে ঘরে, যেমন কর্মমুখী মানুষগুলো মানে কাজে কর্মে থাকতে হবে, ফ্যাক্টরিতে এই শ্রমিকরা কাজ করতেছে, সবকিছু মিলে। অর্থাৎ একটা কথা আছে না, যে আমার মানুষটা হলো 5.5 হাত লম্বা, কাপড়টা হলো 5 হাত, যদি মাথা ডাকতে যায় তাহলে পা উঠে যায়, যদি পা ডাকতে যায় মাথা উঠে যায়। তাই আমাদের সবকিছু মিলে চেক এন্ড ব্যালেন্স করে চলতে হবে, গণসচেতনতা বৃদ্ধি করতে। আমি মনে করি এখানে একটা কাজ করতে পারে, আমি সৌদি আরবের একটা দৃষ্টান্ত দিতে পারি। সৌদি আরবে কি করে পুলিশরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মাস্ক ব্যবহারটা নিশ্চিত করেন, যাকেই মাস্কবিহীন দেখেন তাকে ধরে সাথে সাথে 1000 রিয়াল জরিমানা করে।
তাহলে মানুষ কিন্তু ওই জরিমানাটা কিন্তু ভয় পায়। এরকম আমরা যদি মোড়ে মোড়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি মোবাইল কোড বসিয়ে দিয়ে যদি জরিমানা ব্যবস্থা করা হতো বা এটা একটু কঠোর হতো, শুধু মাস্ক ব্যবহার করা। সরকার কিন্তু আইন করেছিল নো মাস্ক নো সার্ভিস নো মুভ, এটা বাস্তবায়ন করলো কিন্তু আমরা অনেকটা সরকারের, তাই না? এই যে আপনি যেটা সৌদি আরবের উদাহরণটা দিলেন, দিস ইজ দি রোল অর রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। তাহলে এই দায়টা জনগণের উপর দিচ্ছেন কেন? আমি জনগণকে দিচ্ছি না, আমি জনগণের সচেতনতার অভাব আছে সেটা বলছি, কিন্তু আপনি এটা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। এটা আমি শেষে বাস্তবায়ন করতে পারছে না বলেই তো আমরা কথা বলছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। যেই বিষয়গুলো আসলে আলাপ করা গেল তার মধ্যে একটি আমরা বলছি যে জনসচেতনতা যেমন রয়েছে, জনসম্পৃক্ততা আমরা তৈরি করতে পারছি না, সেই জায়গাটাই যদি একটু বলেন। এই কারণ বাজারের উদাহরণটা খুব চমৎকার দেওয়া যায়, যে যেখানে মানুষ কেনাকাটা করতে এসছে, সবাই আসছে, সব লেভেলের মানুষই আসছে। আপনি যে শুধু নিম্ন আয়ের মানুষ এসছে বা যিনি এগুলো বিক্রি করছে তার মধ্যে যে সচেতনতা নেই সেটা নয়, যিনি কিনতে আসছে তার মধ্যেও কিন্তু সচেতনতা নেই। এখন প্রশ্ন হচ্ছে সচেতনতা লেভেলটা যখন কোনো ক্ষেত্রেই হচ্ছে না, আমরা এখন বিশেষ ফোকাসটা এসছে ঈদে ঘরমুখী মানুষের উপরে। এই জায়গাটায় আমি বলবো যে মানুষ আমাদের ধর্মীয় যে রীতিনীতি অনুযায়ী দুটো বিশেষ ফেস্টিভ্যাল আমাদের রয়েছে, দুটো ঈদ। এই দুটো ঈদ সঙ্গত কারণেই মানুষ তার আত্মীয় পরিজনদের সাথে করতে চায় সবসময়, যত কষ্টই হোক না কেন। কিন্তু এই সময়টা হয়েছে কি, আরও যে ট্রমাটিক সিচুয়েশন দেশে তৈরি হয়েছে, প্রত্যেকটা মানুষ, আপনি যদি মানুষের অন্যান্য আর্থসামাজিক অবস্থা সব কিছু বাদ দেন, মানুষ কিন্তু ভীষণ একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যার একটা মানসিক বিষাদ, অবসাদ, এই জিনিসগুলো কিন্তু যাচ্ছে। এটার দিকেও দেখতে হবে যে করোনার কারণে মানুষের এই ট্রমাটিক সিচুয়েশনটা খুব খারাপ অবস্থায় যাচ্ছে, এবং ডোমেস্টিক ভায়োলেন্সের মাত্রাও কিন্তু এর কারণে অনেক ক্ষেত্রে বেড়ে গেছে মানুষের মধ্যে। তো যার ফলে যেটা আমার কাছে মনে হয়েছিল যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারকে তো আমরা সবসময় দায় দিই। সরকার যদি এর আগে যখন একবার দিয়েছিল তো আমরা বলছি এটা না দিলেই পারত, তারপরে একবার গার্মেন্টস খুলে দিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক হযবরল সিদ্ধান্ত হয়েছে। একবার খুলে দিয়ে সমস্ত ঢাকার মানুষকে গ্রামে যেতে দিয়েছে, আবার গ্রাম থেকে সবাইকে ঢাকায় এনে আবার ফিরিয়ে দিয়েছে, আবার তাদেরকে তাদের ফ্যাক্টরিতে দিয়েছে। অর্থাৎ আপনি চাল এবং ডালকে একত্রে ঘুঁটো করে সব কিছু একত্র করে দিচ্ছেন, মিশিয়ে দিচ্ছেন। শহরের মানুষকে গ্রামে, গ্রামের মানুষের সাথে মিশে আবার তাকে শহরে আনাচ্ছেন, এরকম হচ্ছে। কিন্তু এই ঈদ উপলক্ষে যেটা হচ্ছে যে হ্যাঁ, দুটো জিনিস, একটা যারা ওয়েল আপ শ্রেণী তাদেরকে আপনি যাওয়ার কথা দিচ্ছেন, এখন সেখানেও কিন্তু আবার দেখা গেছে যে অনেক স্তরে স্তরে পুলিশের বাধা ডিঙ্গিয়ে তাকেও যেতে হচ্ছে, এবং তারা সেটা ম্যানেজ করতে পারছে। কিন্তু যে ম্যানেজ করতে পারছে না তারও মন মানসিকতা, চিন্তা চেতনা একই রকম, যে বাবা মা আত্মীয় স্বজনের সাথে ঈদ করবে। এই ঈদ করার জন্য যেটা হয়েছে, আমার কলিগ ব্যারিস্টার জাকির বললেন যে ঝুলন্ত রশিতে ধরে ধরে সে ফেরিতে উঠছে, তাকে কোনো একটা ওয়ে আউট করতে হবে, সে যেতে হবে। এখন এই যাওয়ার বিষয়টি সরকারকে চিন্তা করা উচিত ছিল, তিনি যখন যেতে দেবেন না, ফেরির এই কঠোরতাটা, ফেরিতে কীভাবে এটা এনশিওর করা যায়। মানুষ তো উঠবেই, মানুষের প্রবণতা হচ্ছে আইন না মানা, কিন্তু এই মানুষটিকে যখন আপনি সিঙ্গাপুরে দিবেন, সে কিন্তু সিঙ্গাপুরের আইন মানছে, নিউজিল্যান্ডে পাঠাবেন সেখানকার আইন মানছে, কিন্তু আমার এখানে কেন আইন মানছে না? এখানে আইন না মানার অনেকগুলো কারণ রয়েছে। এখন ধরেন ভারতের কথা আমরা বলছি, ভারতে কখন ছড়িয়েছে? যখন তাবলিগ জামাতের অল্প কয়েকজন মানুষ একত্রিত হয়েছে, তাদের সবাইকে ধরা হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এটা নিয়ে সমস্ত মিডিয়া তোলপাড় হয়ে গেছে। কিন্তু আপনি এই হালে কুম্ভ মেলা এবং অন্যান্য যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো, সেগুলো আসছে 30 লক্ষ, না গণমাধ্যমে যেভাবে আসুক না কেন, 30-40 লক্ষ মানুষ একত্রে স্নান করছে। প্রধান ধর্মীয় গুরু বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী একত্রে মাস্ক ছাড়া সেটা উদ্বোধন করছে। যখন বলা হচ্ছে তখন বলছে গঙ্গা সব ধুয়ে মুছে নিয়ে যাবে। তো এই কুসংস্কারের ফলে কি হলো, হঠাৎ করে এত র্যাপিডলি বেড়ে গেল। এবং আমাদের প্রথম থেকে চিন্তা করা উচিত ছিল যে ভারত আমাদের এক প্রতিবেশী দেশ, সেখান থেকে সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। এবং যে ভ্যারিয়েন্টটা ভারতে রয়েছে, এটি এই যাবৎকালের অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে সব বেশি হয়েছে, এবং সেখানে তো শ্মশান করে কুলাতে পারছে না, দাফন করে কুলাতে পারছে না, জায়গায় 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 নতুন শ্মশান করা হচ্ছে। তো আমরা এগুলো সব দেখে যে কথাগুলো বলা হচ্ছিল, যে আমরা আমাদের সরকারের যে সিদ্ধান্তহীনতা, আমি মনে করব দায়কার যদি আপনি বলেন, জনগণ তার এই আইনের ফাঁক ফোকর সবসময় খুঁজবে, এটা সারা জীবন ধরেই হয়ে আসছে।
এবং সৃষ্টির শুরু থেকেই মানুষ আইনের ফাঁক ফোকর দিকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। কিন্তু আপনি যখন যেতে দেবেন না তখন ফেরিকে স্ট্রিক্ট করতে হবে। আপনি যখন যেতে দেবেন না, যেটা ও বলেছে যে সৌদি আরবে 1000 রিয়াল জরিমানা করছে, সিঙ্গাপুরে একটা সিগারেট খাওয়ার জন্য তার জরিমানা করছে, সেকেন্ডে যদি একই ব্যক্তি ধরা পড়ছে তার চেহারা টেলিভিশনে দেখানো হচ্ছে, থার্ড ডে তাকে বেত্রাঘাত করা হচ্ছে। আমার এখানে কিন্তু সেরকম কিছুই হচ্ছে না, কোনো মানুষকেই সেটা হচ্ছে না। আপনি যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, ভেরি আনফর্চুনেট যে তারা এটারও প্রিভিলেজটা ডিফারেন্টভাবে নিচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে রাস্তায় যেন গ্যাদারিংটা না হচ্ছে। দেখেন গতকাল প্রথম আলোতে যেটা আসলে কি, গাজীপুরে 3 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। কারণ কি, একজন রিক্সাওয়ালা, সে খেটে খাওয়া মানুষ, সারা রাত রিক্সা চালিয়ে 600 টাকা আর্ন করেছে। তিনি এই মানবিক মূল্যবোধের জায়গায় তাকে দান করার পরিবর্তে তার এই সারাদিনের ওই টাকাটা 3 জন ছিনতাই করে নিয়ে গেছে। তো ভালো, আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমরা জানতে পারলাম যে তারা তাদেরকে বরখাস্ত করেছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এখানে দায়ের কথা যদি বলেন, যেই পুলিশ সেই রাস্তায় তার যেই দায়িত্ব পালন করা, তার সেই ভিন্ন দায়িত্ব পালন করছে। আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে একটা সময় দেখেন, এখন আমাদের অনেকগুলো মিডিয়া, অনেকগুলো সংবাদপত্র, গণমাধ্যম, ইলেকট্রনিক্স মাধ্যম, সোশ্যাল মিডিয়া অনেক বড় ভূমিকা পালন করছে। জনসচেতনতাকে যদি আপনি এনশিওর করতে হয়, জনসম্পৃক্ততা যদি এনশিওর করতে হয়, তাহলে সেটার মাধ্যম এবং প্রশাসন দুটোকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি যাব শেখ হাফিজুর রহমান কার্জন। এখানে একটি বিষয় এসেছে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে যে প্রিভিলেজড পিপল যারা, তাদের জন্য যতটা, প্রান্তিক জনগোষ্ঠী জানা তাদের জন্য ততটা নয়। ডক্টর লিলিন চৌধুরী বলছিলেন যে যারা বাড়ি যাবে তাদের ক্ষেত্রে ঢাকা থেকে হয়তো ব্যক্তিগত গাড়ির সুবিধা রয়েছে, কিংবা আমরা জানি বিমানের সুবিধা রয়েছে সেই সব জায়গায়, কিন্তু এই খেটে খাওয়া মানুষ তারা যখন যেতে চায় সেই জায়গায় যত বিপত্তি, এমনটা মনে হচ্ছে। পুরো বিষয়টি যদি একটু দেখ। মনে হচ্ছে না, এটা ফ্যাক্ট, এটা বাস্তব। এবং আমি তো ডক্টর লেলিন চৌধুরীকে, মানে উনি যে খুব কি বলে, যে খুব সুনির্দিষ্ট করে কয়েকটা পয়েন্ট বলেছেন, দ্যাট ইজ ট্রু। প্রত্যেকটা জায়গা তিনি খুব চমৎকার করে তিনি পয়েন্ট আউট করেছেন। এখন ধরেন যে আপনার লকডাউন, মানে বিষয়টা হচ্ছে যে কথাটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে শুনে মোটামুটি আমরা জানি যে যেহেতু দীর্ঘদিন আমাদের কাছে ভ্যাকসিন ছিল না, সেহেতু এটাকে আমরা কিভাবে সেটাকে প্রতিরোধ করব, এই ভাইরাসটাকে, একটা হচ্ছে লকডাউন, একটা হচ্ছে মাস্ক পরতে হবে, আর একটা স্বাস্থ্যবিধি মানতে হবে। তারপরে ভ্যাকসিন যখন এসে গেল, এখন ভ্যাকসিন আসার পরেও যে আমরা পুরোপুরি নিরাপদ তা কিন্তু না, কারণ সবগুলো ভ্যাকসিন 100% সেটা করছে না। আবার ভ্যাকসিন সম্পর্কে অনেক তথ্য আমরা জানিও না, কারণ আপনার অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন, সেইটাতে কিন্তু অনেকের, আমি আমার চারপাশের কয়েকজনকে জানি, তাদের মানে বয়স যাদের বেশি তারা ওই ভ্যাকসিন নেওয়ার পরে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবং 12টা দেশে, পৃথিবীর 12টা দেশে অ্যাস্ট্রাজেনিকার যে আপনার রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য সেটা কিন্তু বন্ধ করা, সেটা ধরেন নানা বিতর্ক আছে, নানা রকম ইনফরমেশন আছে। এখন এই ভ্যাকসিন দিলে একটা ধারণা ছিল ভ্যাকসিন আসলে বোধহয় আমরা বেশি নিরাপদ হব, কিন্তু সেটাও কিন্তু না। সেটাও কিন্তু আমরা দেখছি যে নানা রকমভাবে সেটা, মানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, তারা যেহেতু ওইটার বিশেষজ্ঞ, তারা ভালো বলতে পারবেন। এবং আপনি প্রথমে যে ধারণাটা ছিল যে যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে করোনা ভাইরাসকে কোনোভাবেই খাটো করে দেখার উপায় নাই, এটা 2-3 বছর পর্যন্ত দীর্ঘ হবে। এখন আমরা চিন্তা করছি যে আরও দীর্ঘ হতে পারে, কারণ আমরা তো ইতিমধ্যে দ্বিতীয় ঢেউ শুনেছি, কিন্তু আমরা সেটা এখন আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে সেটা দেখতে পাচ্ছি। দেখেন বাংলাদেশের ক্ষেত্রে আমি যে কথাটা বলি, যে নিউজিল্যান্ডের যে আর্থসামাজিক বাস্তবতা সেটা তো বাংলাদেশের না, অস্ট্রেলিয়ার যে আর্থসামাজিক বাস্তবতা সেটা বাংলাদেশের না, তারপরে নেপালের যে আর্থসামাজিক বাস্তবতা সেইটার চেয়ে বাংলাদেশ আলাদা। বাংলাদেশের যে আর্থসামাজিক বাস্তবতা, সেই তথ্যপত্র বিশ্লেষণ করে সরকারের কৌশল নির্ধারণ করতে হবে যে বাংলাদেশে যেটা আমি মোটামুটি, আমি নিজেও সম্প্রতি দেশ ঘুরে এসেছি আমার একটা ফিল্ড ভিজিটের কাজে, মানে মূলত ঢাকাতে হচ্ছে আপনার এপিসেন্টার কিংবা আপনার হটস্পট, এবং তার সাথে চট্টগ্রাম কয়েকটা জায়গা। আপনি এই জায়গাগুলোকে একদম আপনি আলাদা করে ফেলতে হবে, নইলে পরে আপনি এখান থেকে যাওয়া আসা বন্ধ করে দেবেন। এখন এই যে লকডাউন, বাংলাদেশে যদি লকডাউন করতে হয়, বিশেষ করে ঢাকা শহর, চট্টগ্রাম শহর, আপনাকে কোন জিনিসটা বিবেচনায় নিতে হবে যে এইখানে যে সমস্ত প্রান্তিক কিংবা দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের সংখ্যা কত। এইখানে 2 কোটি মানুষের ভিতরে তারা কি 10 লাখ
নাকি তারা 20 লাখ নাকি 50 লাখ, এই লোকগুলোকে বাড়িতে খাবার পৌঁছে দিতে না পারলে আপনার লকডাউন কার্যকর হবে না। হ্যাঁ, আর ধরেন যে মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা বেশি সচেতন, তারা বেরোচ্ছে না, ওইভাবে কাজ ছাড়া বেরোচ্ছে না। যারা বেরোচ্ছে তাদের ক্ষেত্রে মাস্ক তারা পরছে কিনা, স্বাস্থ্যবিধি মানছে কিনা, এইটা দেখার দায়িত্ব। এখন ধরেন যে এটাও বাস্তবতা যে গত বছর ঈদের সময়ে যারা শপিং মল কিংবা এই ধরনের ব্যবসার সাথে জড়িত, গত বছর কিন্তু তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই এবং এটা তাদের ব্রেড অ্যান্ড বাটার। এবার যদি তারা করতে না পারেন, সুতরাং সেটা স্বাস্থ্যবিধি মেনে কিভাবে করা যায়, সরকারের সেই প্ল্যানটা করা, সেটা ইমপ্লিমেন্ট করা। আমি বলছি এইখানে সরকারের ব্যর্থতা, যে আপনার যে বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, বাংলাদেশের যে মানে ডেমোগ্রাফিক বাস্তবতা, এখানে যে পপুলেশন ডেন্সিটি, এইখানে যে আপনাকে করতে হবে। যেমন ধরেন যে গত বছর আপনার প্রথমেই কি করা হলো, 5,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হলো আপনার গার্মেন্টসকে। তারপরে আপনার বিভিন্ন ইস্যুর জন্য, সেটা মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করেছেন, 67,750 কোটি টাকা আপনার প্রণোদনা দিলেন আপনার শিল্প, সার্ভিস সেক্টর, ক্ষুদ্র মাঝারি শিল্প, তারপরে ব্যাংক, রপ্তানিমুখী শিল্প, ভেরি গুড। কিন্তু মুশকিলটা হলো যে এখানে আপনার এই অর্থ ছাড় করাবার জন্য যে আমলাতান্ত্রিক জটিলতা, এবং বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে, সেখানে কিন্তু অনেকে এখনও টাকাই করতে পারেন নাই। সুতরাং এই যে দায়িত্বগুলো, আপনি লকডাউন দিলেন, কিন্তু লকডাউন বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার সেটা আপনি করলেন না। আপনি গত বছর মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালো কাজ করেছেন যে 50 লক্ষ মানুষকে 2,500 করে টাকা দেওয়া হয়েছে, এবং সেটা আবার মাঝপথে বন্ধ করা হলো কেন? কারণ এই ডেটাবেসটা ঠিকমতো হয় নাই। এবারও 35 লক্ষ পরিবার, এবারও 35 লক্ষ পরিবার। এখন ধরেন ঘাটতিটা কোথায়? আমরা উন্নয়নের কথা বলছি যে আমরা উন্নয়নের রোল মডেল, তাহলে পরে আমরা কি 3 সপ্তাহ লকডাউন দিয়ে 3 কোটি মানুষকে খাওয়ানোর মতো সামর্থ্য নাই? আপনি 2,500 টাকা করে দিচ্ছেন, এই 2,500 টাকা একটা পরিবারের কয়দিন যাবে? তারপরেও একটা সাপোর্ট, কিন্তু আপনি দিচ্ছেন কত? আপনার এখানে মানে একদম দরিদ্রের সংখ্যা 1 কোটি থেকে 2 কোটি হবে, এবং করোনার 1 বছরে আরও বেড়েছে। এখানে যদি দরিদ্র হয় 3 কোটি, আপনি দিচ্ছেন 35 লক্ষ পরিবারকে। তো বাকিরা আপনার কি করে বাসায় থাকবে আমাকে বলেন? এবং এই 35 লক্ষকে আপনি সবার কাছে পৌঁছতে পারছেন না, কারণ আপনি গত 1 বছরে তো আপনার এই জিনিসটা করা দরকার ছিল যে আপনার আমলারা যদি না পারে, আপনি আর্মির সহযোগিতা নেন, কিংবা আপনি অন্যান্য যে আপনি ধরেন যে এইখানে একটা বড় ভুল হচ্ছে যে আমরা এখানে সরকার কমিউনিটিকে ইনভলভ করেনি। প্রথম থেকেই যেটা হয়েছে, যেটা আমরা সমালোচনা করছি, যে আপনি মানে আমাদের এখানে যারা আমলা আছেন তারা শিক্ষিত, তারা মানে যথেষ্ট দক্ষ, তাদের দক্ষতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, তারা প্রশাসনিক কাজ অনেক দক্ষতার সাথে করতে পারেন। কিন্তু আমি সমালোচনা করছি যে সরকার, প্যান্ডেমিক মানে তো একটা যুদ্ধকালীন অবস্থা, মহামারীর অবস্থা, এই পরিস্থিতিকে সামাল দিতে হলে আপনাকে সবাইকে নিয়ে করতে হবে। কিন্তু ওখানে প্রাইম মিনিস্টার শুধু নিজে সচিবদের পাঠিয়ে দিলেন 64টা জেলায়, মন্ত্রী নাই, এমপি নাই, ডাক্তার নাই, প্রকৌশলী নাই, আইনজীবী নাই, শিক্ষক নাই, মাওলানা নাই। আপনি আজকে মসজিদে নামাজ হচ্ছে, সেখানে স্বাস্থ্যবিধি মানার আমি বললে তো সেটা হবে না, সেটা তো একটা মাওলানা সাহেবকে বলতে হবে। আপনি যে কমিউনিটি ইনভলভমেন্ট করলেন না, কমিউনিটি ইনভলভমেন্ট করলে তো আপনার এই যে স্বাস্থ্যবিধি মানানোটা অনেক সহজ হতো। জি, সুতরাং আপনি জি ব্যারিস্টার জাকির আহমেদ, আপনি হয়তো শুনছেন, এই যে সবচেয়ে বড় একটি সমস্যা বলা হচ্ছে যে কমিউনিটি ইনভলভমেন্ট সেটি করা হচ্ছে না, এবং সেজন্যই আসলে যে সিদ্ধান্তগুলো সরকার পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেটি আখেরে যে বাস্তবায়িত হচ্ছে না। আমি বলতে চাই সরকার কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন, কিন্তু আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা একটু ভিন্ন রকম। আমি যদি একটু পিছনে যাই, গত বছর আমরা দেখি যে সৌদি আরব সহ পৃথিবীর বহু দেশে নামাজ বন্ধ করে দিয়েছিল মসজিদে, আমাদের দেশে সীমিত পরিসরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিল। আমার কথা হলো যে এখন সরকার কি করবে? নামাজ বন্ধ করলে বলে নাস্তিক সরকার, নামাজ চালু করলে বলে সচেতনতার অভাব। এখন আমি তো বললাম যে একদিকে ধরলে আরেকদিকে ছুটে যায়। আমার কাছে মনে হচ্ছে না, সেই সব জায়গায় বলা হচ্ছে যে আমলা নির্ভর যেই সব সিদ্ধান্ত বা সেই জায়গা তো আমি কেন বলতে হবে, কমিউনিটি যারা আছে তাদেরকে বলতে হবে, সেই কথাটাই বলা হচ্ছে।
এখন এই সরকার রাজনৈতিক সরকার, এখন যদি এমপি মন্ত্রীদের সম্পৃক্ত করতেন তাহলে বলতো যে এখানে রাজনীতিকরণ করেছেন। সরকার কি করলো? নিরপেক্ষভাবে করার জন্য তারা তো জনপ্রতিনিধি ভাই। আরে আমার কথা, তারা তো জনপ্রতিনিধি, অবশ্যই তারা জনগণের সাথে থাকবেন, সেটাই তো কাম্য। সরকারের নিরপেক্ষতা আছে কিনা তার চিন্তা চেতনাটা আমাদের চিন্তা করতে হবে। সরকার কি চাচ্ছে? সরকার কিন্তু এখানে রাজনীতিকরণ চাই নাই, সরকার চাচ্ছে জনগণের দূর করে পৌঁছে যাক। হোয়াট ডু ইউ মিন বাই রাজনীতি? রাজনীতি মানে তো মানুষের, রাজনীতি মানে তো মানুষ সংশ্লিষ্ট। পায় নাই। বাংলাদেশ সরকার কিন্তু ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার চেষ্টা করেছে, ভ্যাকসিনও নিবে না। এই যে মানে অপসচেতনতা, মানে আত্মঘাতী মানে চিন্তা চেতনা আমাদের পরিহার করতে হবে। এরপর দেখেন এই যে মানে ভারত বাংলাদেশের চতুর্দিকে বঙ্গোপসাগর ব্যতীত ভারতের সাথে আমাদের যে সম্পৃক্ততা, তারপরেও কিন্তু সরকার 2 সপ্তাহের জন্য ভারতের সাথে বর্ডার সিল করে দিয়েছে, তারপরে কিন্তু লুকিয়ে লুকিয়ে মানুষ চলে আসতেছে। এরপর দেখেন এই যে আমার সরকার চেষ্টা করছে কিনা সেটা বিষয়। লকডাউনের বিষয় আমি বলি, বাংলাদেশের মানুষ লকডাউন মানতে নারাজ, তারা মৃত্যুকে ভয় পাচ্ছে না, তারা মনে করতেছে মরবে না মনে হয়। এবং আপনারা টেলিভিশনের কল্যাণে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তা দেখতে পাচ্ছি, মানুষকে সচেতনতা করার জন্য আরো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। সরকারকে দায়ী দিলে হবে না, শুধু যে প্রান্তিক জনগোষ্ঠীর দায়ী দিব, দায়ী করবো তা নয়। আপনি দেখেন উন্নত মানুষগুলো, দেখেন বড় বড় শপিং মল গুলোতে কি কোনো প্রান্তিক মানে পর্যায়ে কোনো লোক সেখানে যায়? সেখানে হাজার হাজার মানুষ ভিড় করতেছে। তাহলে তারা কেন উপচে পড়ে ভিড় করতেছে এখানে? তাদের কি মৃত্যুর ভয় নাই? অর্থাৎ আমরা মৃত্যুটাকে ভয়ই পাচ্ছি না। এই যে ভারতের অবস্থা নাকাল হয়ে যাচ্ছে, ভারতের করোনার নমুনা বাংলাদেশে পাওয়া গিয়েছে, তারপরে কি মানুষ থেমে আছে? ঈদ করতে হবে, শপিং করতে হবে, মনে হয় এটাই জীবনের শেষ ঈদ, এটাই জীবনের শেষ কেনাকাটা। অর্থাৎ আমাদেরকে নিজেদেরও সচেতন হইতে হবে, সরকারকেও চেষ্টা চালাচ্ছে, আমি মনে করি সরকারকে ধন্যবাদ, আরো চেষ্টা চালানো প্রয়োজন বলে আমি মনে করি। আমি একটা কথা শুধু এখানে যোগ করতে চাই, খুব সংক্ষেপে আমি ডক্টর লেলিন চৌধুরীর কাছে যাব। ওনার কাছে যাওয়ার আগে সেটা হচ্ছে খুব রিলেটেড প্রশ্ন, যে জনগণের সম্পৃক্ততার কথা বলা হয়েছে, আবার এদিকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অথবা জনপ্রতিনিধিদের কথা বলা হয়েছে। কিন্তু আমরা সচরাচর দেখছি যে 1 কেজি চাল দিতে গিয়ে 20 জনকে মাস্কবিহীন অবস্থায় খুব গাদাগাদি করে যাতে সোশ্যাল মিডিয়ায় ছবিটা দিতে পারে, এই 20 জন কিন্তু তাদের নিজেদেরই স্বাস্থ্যবিধি মানছেন না। একজনকে চাল দিচ্ছে 1 কেজি আর 20 জন খুব পাশাপাশি দাঁড়াচ্ছে। সেদিন দেখলাম যে একজন রাস্তার আদো পাগলকে, মানে তিনি হয়তো প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন, তাকে জোর করে মাস্ক পরানোর জন্য 10 জন মানুষ একত্রিত হয়েছে যাদের কারোর মুখে মাস্ক নেই। তারা কিন্তু ওই রাস্তার মানুষটাকে মাস্ক পরাতে চাচ্ছে। অর্থাৎ আপনি যেটা নিজে করবেন না সেটা আরেকজনের উপর এক্সারসাইজ করতে চাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসের কথা মনে পড়ে যে মিষ্টি খাওয়া কমিয়ে দিয়ে তারপর 7 দিন পর তিনি মিষ্টি খেতে বলেছেন। এখন জনপ্রতিনিধিদেরকে যদি আপনি সম্পৃক্ত করেন বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের সম্পৃক্ত করেন, তাদের মধ্যে সেটা হচ্ছে না। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে তো অনেকবার বলতে শোনা গেছে, ওনাদের হাই লেভেলে বলা হয়েছে, যারা রিলিফের এইটুকু সামান্য চালের লোভ সামলাতে পারে না, তারা ওই ভিখারির চেয়েও রাজনীতি না করে ওই ভিখারি হওয়া উচিত। তো মানুষের মধ্যে আপনি এই অ্যাওয়ারনেস কার কথা বলবেন? জনপ্রতিনিধি অথবা জনসম্পৃক্ততা যারা রয়েছে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, যাদেরকেই দায়িত্ব দিচ্ছেন না কেন, সেটা হচ্ছে। এখন ব্যুরোক্রেটসটা কিন্তু যেটা উনি বললেন যে ব্যুরোক্রেটসটা কিন্তু এই দায়িত্বটা পালন করতে পারবে না। আমি প্রসঙ্গত বলি যে আমি কিয়ামুল লাইল পড়তে গিয়েছি একটা বিশেষ মসজিদটার নাম বলবো না, সেখানে মার্ক করা আছে, লাল মার্ক করা আছে, ইমাম সাহেব বলছেন, কিন্তু যিনি এসে দাঁড়াচ্ছেন তিনি হুট করে তার জায়নামাজটা ওই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, অথবা কেউ জায়নামাজে দিচ্ছেন না। এবং আমি যার কাছ থেকে দূরে সরছি, এখানে আমরা কিন্তু দূরে সরে বসছি, তিনি কিন্তু আমার সাথে আমার গা ঘেঁষে এসে দাঁড়াচ্ছেন, তার মুখে মাস্ক নেই। এবং সেটা এখন আমি তো আর সেখানে মাইকে ঘোষণা দিতে পারি না যে এটা করেন না, সেটাকে কমিটিকে এনশিওর করতে হবে। মসজিদে বলা হয়েছে তারাবির নামাজে এতজন যাবেন, কিন্তু কোনো মসজিদে কি তা ফলো করা হচ্ছে? তবে আমরা মসজিদকে বেশি দেখি, মসজিদে বরং যারা যায় তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিছুটা হলো মেনটেন করে, জুমায় যায়, অন্যান্য নামাজে যায়। কিন্তু যারা হাটে বাজারে যায়, দোকানে যায়, ফুটপাতে কেনাকাটা করছে, তারা কি কেউ কিছু করছে? একেবারে মাস্ক ছাড়া দোকানদার ওই সবাই কিন্তু তাই করছে। যারা এখন ফেরিতে যাচ্ছে, একটা ফেরিতে 15,000, 10,000, 12,000 লোক যাচ্ছে, যারা 4 ঘন্টা একত্রে থাকছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে। সে তো যেই গ্রামে যাচ্ছে সেই গ্রামটাকে উজাড় করে দিয়ে আসতে পারে, যেখানে আমাদের ভারতীয় ভ্যারিয়েন্ট অলরেডি ঢুকে গেছে। সুতরাং আমি মনে করব যে এটা শুধু কেবল জনগণ তো সুযোগের সন্ধানী হবেই, সরকারকে আরও কঠোর হতে হবে। এবং এটাকে বাস্তবায়নের জন্য যতগুলো পদ্ধতি, এটা সরকারের খুব মেকানিজম আছে, জানা আছে, তাদের আর্মি আছে, তাদের প্রশাসন আছে, বিডিআর আছে, তাদের ব্যুরোক্রেটস আছে, তারা তো শুধু বসে বসে বললে হবে না। এখন আপনি টেলিভিশনে বলবেন, ইয়ে করবেন, কিন্তু দেখা গেল যে এটা কেউ মানছে না এবং কেউ এক্সিকিউট করছে না। সেটা এক্সিকিউশন করার পর্যায়টাকে এনশিওর করতে হবে,
তা না হলে কিন্তু হবে না। আর যাদেরকে দিয়ে আপনি করাচ্ছেন, যে জনপ্রতিনিধি অথবা যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা করছেন, সেখানেও কিছুটা বদনাম রয়েছে। যেমন দেখে শুনে তিনি তার পলিটিক্যাল মোটিভেটেড লোকজনকেই ত্রাণটা দিচ্ছেন। আজকাল কিন্তু গ্রামে এসছে ত্রাণ আওয়ামী লীগ, ত্রাণ বিএনপি, ত্রাণ অমুক দল, অর্থাৎ কে কাকে ত্রাণ দিবে সেই লিস্ট করাটার ক্ষেত্রেও দলীয় দৃষ্টিভঙ্গির বিবেচনা চলে আসছে। এগুলো হওয়া উচিত না। ডক্টর শাহজাহান এবং ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন, আমি আপনাদের কাছে আসবো, তার আগে ডক্টর লেলিন চৌধুরীর কাছে যাব। ডক্টর লেলিন চৌধুরী, আপনি শুনছিলেন, এখানে একটি বিষয় আসছে, সেটি হচ্ছে যে উৎসমুখ, যেটি আমরা বলছি যে জেনারেলি তো এই বিষয়গুলো যেখান থেকে মানে এপি সেন্টার বলা হচ্ছে, শেখ হাফিজুর রহমান কার্জন বলছে, সেইগুলোকে আমরা চিহ্নিত করতে পারলাম কতটুকু, ঢালাওভাবে যে আমরা বিধিনিষেধের কার্যক্রম নিলাম সেটি কতটা যৌক্তিক ছিল, সেটি একটি বিষয়। দ্বিতীয়ত, যেহেতু এই যে সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের কথা বলছি, ভারতীয় ভেরিয়েন্টের কথা বলছি, এইসব ভেরিয়েন্টগুলো যেহেতু অন্যান্য দেশ থেকে আসছে, সেই আসার ক্ষেত্রেই সেটিকে সেই জায়গায় রোধ করার ব্যাপারে আমাদের দায়িত্বশীলতা কতটুকু ছিল, কি সরকারের, কি যারা আমরা এসছি বিভিন্ন দেশ থেকে তাদের? ধন্যবাদ। আমি দ্বিতীয় প্রসঙ্গটা নিয়ে শুরু করছি। দেশের বাইরে থেকে বাংলাদেশে এই ভাইরাসগুলো, ভেরিয়েন্টগুলো প্রবেশ করে পোর্ট অফ এন্ট্রি বলি আমরা ইংরেজিতে, মানে প্রবেশ পথ দিয়ে, সেটি বিমানবন্দর, স্থলবন্দর অথবা নৌবন্দর হোক। এটিকে বন্ধ করার জন্য বিজ্ঞানসম্মত একটি পথ রয়েছে। তার সহজ নামটা হচ্ছে কোয়ারেন্টাইন। বাংলাদেশে কোয়ারেন্টাইন শব্দটি নিয়ে সম্ভবত যে কৌতুকটি, নিষ্ঠুর কৌতুকটি তৈরি করা হয়েছে, পৃথিবীর অন্য কোথাও হয়নি। ইটালি থেকে লোকজন এলো সম্ভবত মে মাসের 35-এ 142 জন যাত্রী নিয়ে। তাদেরকে বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো, তারা হই হল্লা করলো, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তার মানে সারা দেশে করোনা ছড়িয়ে দেওয়ার একটি অনুকূল পরিবেশ তৈরি করা হলো। ইউকে থেকে, লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে লোকজন আসে, সেখানে 7 দিন 4 দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছিল। আমরা ক্ষুব্ধ হয়েছিলাম এবং আমরা কৌতুক মুখর হয়েছিলাম যে বাংলাদেশের কর্তৃপক্ষ 4 দিনের একটি কোয়ারেন্টাইনের মতো মৌলিক বিষয় আবিষ্কার করেছে, যেটি পরবর্তীতে নোবেল প্রাইজের জন্য আমরা পেশ করতে পারি, এরকম একটি হাস্যমুখর অবস্থা তৈরি হয়েছিল। আচ্ছা, তৃতীয়ত দেখেন, ভারত থেকে লোকজন আসছে কোয়ারেন্টাইনে, তাদেরকে রাখা হচ্ছে। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নামে দুজন বাংলাদেশের বিশ্বখ্যাত ক্রিকেটার, যারা বাংলাদেশের সুনামকে দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছে, তারা ভারত থেকে বাংলাদেশে আসলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাস্থ্য অধিদপ্তরকে আবেদন করলো যে তাদের কোয়ারেন্টাইনের সময়টা কমিয়ে দেয়া হোক। আচ্ছা, আমাকে বলুন, কোয়ারেন্টাইনের সময়টা কে নির্ধারণ করবে? কে 4 দিন নির্ধারণ করবে? কে কমাবে, কে বাড়াবে? তার মানে যারা নানাভাবে ক্ষমতা এবং ক্ষমতা প্রয়োগের সাথে যুক্ত, তারা মনে করে তারা যে সময়টা ঠিক করে দেবে সেটাই কোয়ারেন্টাইন হবে। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার যেটি, সেটি হচ্ছে কোয়ারেন্টাইনে লোকজন যাচ্ছে বিমানবন্দর অথবা স্থলবন্দর থেকে হোটেলে গিয়ে নাম রেজিস্ট্রি করছে, হোটেলের যে ম্যানেজমেন্ট তার সাথে কথা বলছে, বেশ কিছু টাকার লেনদেন হচ্ছে, সে বাড়ি চলে যাচ্ছে। 14 দিন পরে এসে তারা কোয়ারেন্টাইন পূর্ণ হয়েছে এই মর্মে সার্টিফিকেট গ্রহণ করছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়ে সেবাদান এতটা অগ্রসর যে ওই যাওয়ার সময়ই 14 দিনের পরের একটা ডেট দিয়ে কোয়ারেন্টাইন সম্পন্ন হইয়াছে এই মর্মে সার্টিফিকেট প্রদান করা হয়। তার মানে দেখুন কোয়ারেন্টাইন মানে এন্ট্রির ক্ষেত্রে আমরা কি করছি। দ্বিতীয় জায়গাটি আসুন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। একটি কথা ডক্টর কার্জন, জাকির সাহেব অথবা ডক্টর শাহজাহান, আমরা সবাই কিন্তু বলি যে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতার সাথে সাযুজ্য রেখে আমাকে করোনা বিরোধী কার্যক্রমটি গ্রহণ করতে হবে। আমি ধরুন আমার মানিকগঞ্জ জেলার হরিরামপুর এবং দৌলতপুরে একটিও করোনার রোগী নাই ধরা গেল, অথবা বরগুনা এবং ঝালকাঠির 12টি উপজেলায় করোনার কোনো রোগী নেই। আচ্ছা, আপনি সেখানে লকডাউন কেন দেবেন? লকডাউনটা কেন দেয়া হয়? লকডাউনটা দেয়া হয় করোনা আক্রান্ত মানুষ অথবা তার সংস্পর্শে আসা মানুষেরা যেন সে জায়গা থেকে বেরিয়ে গিয়ে অন্য সুস্থ মানুষের সংস্পর্শে এসে তাদেরকে আক্রান্ত করতে না পারে। গুড, তাহলে কাজটা কি? আমার একটা করোনা ম্যাপ করা দরকার সারা দেশে, কোথায় করোনা বেশি, কোথায় মধ্যম, কোথায় কম, কোথায় একদম নেই। যেখানে একদম করোনা নেই সেখানে মানুষকে আমি কেন ভোগান্তিতে ফেলবো? আর যেখানে সবচেয়ে বেশি করোনা ঘন জায়গা, ঢাকা চট্টগ্রামের মতো জায়গা, সেখানে আমি
সেখানে আমি 14 দিনের লকডাউন বলবৎ করতে পারি। মানে ব্যাপারটা কি করতে হবে, সমস্যা যা সেই অনুযায়ী তো ব্যবস্থাটা করতে হবে। যখন আমরা আমাদের দেশীয় কোনো অসঙ্গতির কথা বলি, তখন কর্তৃপক্ষ আমাদের বলে মার্কিন যুক্তরাষ্ট্র এটি করেও তারা সমর্থ হয়নি। হ্যাঁ, হয়নি। কেন হয়নি আমরা জানি। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকার বিজ্ঞানকে অনুসরণ করেনি। যারা বিজ্ঞানকে অনুসরণ করেছে, আমাদের মতো দেশ, ধরুন জনসংখ্যার ক্ষেত্রে পৃথিবীর 8ম জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ, আর 12তম জনবহুল দেশ হচ্ছে কি ভিয়েতনাম। ভিয়েতনাম নিজেকে করোনা মুক্ত ঘোষণা করেছে, আমরা কেন পারিনি? জনঘনত্বের কথা বলবেন, অথবা আর্থ সামাজিক, অথবা আমরা বলি জিওলজিক্যাল ইকোলজিক্যাল যে এনভায়রনমেন্ট, সেটি তো প্রায়ই কাছাকাছি, তারা পারলো, আমরা কেন পারলাম না? অথবা ধরুন বাংলাদেশের চেয়ে আফগানিস্তান বাদে প্রায় সব দেশগুলো প্রতি 1 মিলিয়ন লোকের জন্য যে সংখ্যক করোনার পরীক্ষা করেছে, আমরা পৃথিবীতে একটা রাইজিং ইকোনমিক পাওয়ার হিসেবে তার 10 ভাগেরও 1 ভাগ করতে পারিনি। এখানে কেন কৃপণতা? দেখুন, আমরা বারবার বলছিলাম একটি কথা, আমরা যদি করোনার যে হট এরিয়া বা রেড জোন বা করোনা ঘন জায়গাগুলোতে লকডাউন দিয়ে এই যে 35 লক্ষ মানুষকে যে প্রণোদনাটা দেয়া হবে, এই জায়গায় যদি আমরা এই ঢাকা এবং চট্টগ্রামের 30 লক্ষ দিনে আনে দিনে খায় মানুষকে এই প্রণোদনাটা দিতে পারতাম, তাহলে কি হতো বলুন তো? আমরা 14 দিনের লকডাউন 98% সফল করতে পারতাম। তার মধ্য দিয়ে ঢাকার মতো করোনা প্রবণ একটি জায়গাকে আমরা প্রায় গ্রিন, অর্থাৎ করোনা মুক্তির জায়গায় নিতে পারতাম। আমরা কিন্তু সেটি করিনি। তাহলে আমরা যে কাজটি করব, কেন করব, এর তো একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা থাকবে। সেই পরিকল্পনার একটি ধাপের সাথে আরেকটি ধাপের সংযোগ গ্রহণ থাকবে। একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে, করোনা প্রতিরোধ কিন্তু কোনো রাজনৈতিক বক্তৃতা না, এটি একটি বিজ্ঞানসম্মত কাজ। এবং সেই বিজ্ঞানসম্মত পরিকল্পনাটি প্রতিদিনের যে আমরা অভিজ্ঞতা হচ্ছে এভিডেন্স বেসড, সেই এভিডেন্স বেসড জ্ঞান থেকে কিন্তু করতে হয়। আমরা সেই জায়গায় আসলে যাইনি। কেন যাইনি আমি নিশ্চিত, করোনা এই কালটা যখন অতিবাহিত হবে, যখন একাডেমিশিয়ানরা বিষয়টা নিয়ে গবেষণা করবে, তখন তারা বের করবেন। তবে একটা ব্যাপার ঠিক, যে আমরা এখন আজকের দিন পর্যন্ত এই দেশের মানুষকে করোনা প্রতিরোধের প্রথম ডিফেন্স লাইন যেটি ব্যারিকেড, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, সে জায়গায় যোগ করিনি। বারবার একটি কথা আমরা বলে এসেছিলাম, দুটো কাজ করা হোক। প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, এলাকায় ওই অঞ্চলের মানুষ, সে রাজনৈতিক কর্মী হোক, সামাজিক কর্মী হোক, অথবা দলের কর্মী হোক, তাদের দিয়ে একটি গণ তদারকি কমিটি করা হোক, ওই জায়গার একটি গণ্যমান্য ব্যক্তিকে ভিত্তি রেখে, কেন্দ্র করে, এবং তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার মতো করে বলবে যে ভাই, আপা, আপনারা মাস্ক ছাড়া ঘরের বাইরে যাবেন না। গেলে আমরা এই আপনাদের ভাই বেরাদার সন্তানেরা আপনাদেরকে ছেলে বাড়িতে ঢুকিয়ে দিল। এরকম 1-2টা ঘটনা ওই এলাকায়, পাড়ায় ঘটলো। এবং পাবলিক স্পেস, যেটাকে আমরা ইংলিশে বলি, সেখানে পুলিশ দায়িত্বটা পালন করবে, দেখি প্রিয়ভাজন জাকির আহমেদ বললেন। তাহলে কি দাঁড়ালো? দুটো ক্ষেত্র যখন পাশাপাশি চলবে, আমরা প্রায় 90% বেশি কিন্তু মাস্ক পরাতে সফল হব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত তৃণমূলের এই উদ্যোগটা নেওয়া হয় নাই। জি, হয় নাই বলে ধন্যবাদ। আসলে যুক্ত হয়নি। আর মানুষকে বিযুক্ত করে আপনি কিছু করতে পারবেন। জি, আচ্ছা, আমি একটু মজলিসের অনুমতি নিয়ে আমি একটু ডাক্তার লেলিন চৌধুরী, আমার কিছু প্রশ্ন, যেহেতু আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আপনার কথাবার্তা আপনি যখন বিভিন্ন চ্যানেলে বলেন, খুব মনোযোগ দিয়ে আমি শুনি এবং শোনার চেষ্টা করি। একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে নানা ঘাটতি, আমরা সেটা জানি। এই যে আমাদের বাংলাদেশে একটা প্রধান সমস্যা, আমি বণিক বার্তা সহ কয়েকটা পত্রিকাতে দেখলাম, আমাদের সরকারিভাবে যে পরিসংখ্যানটা দেয়া হয়, সেইটার যে ক্রেডিবিলিটি, সেটা অনেক কমেছে। বৈশ্বিক একটা আপনার সংগঠন, সেখানে দেখলাম যে জিডিপি সহ নানা কিছুতে আমাদের যে পরিসংখ্যানগুলো দেয়া হয়, সেটার যে ক্রেডিবিলিটি অনেক কমেছে। এবার আসি আমার প্রশ্নে, যে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের এখানে যে পরিসংখ্যান দিচ্ছে, মৃত্যুর হার, তারপরে সুস্থ হয়ে ওঠা, এইটা সম্পর্কে কিন্তু প্রথম থেকেই নানা রকম অসঙ্গতি ছিল, এবং যেটা আপনার
মোটামুটি আলোচিত হয় যে সরকারিভাবে মৃত্যুর যে সংখ্যাটা বলা হচ্ছে তার চেয়ে মৃত্যু ৩-৪ গুণ বেশি, এবং আমাদের এখানে যেহেতু পরীক্ষাটা অনেক কম হচ্ছে, প্রকৃত চিত্রটা আমরা জানতে পারছি না। আমি শুধু আপনার ওই জায়গাটা একটু জানতে চাই যে আমাদের এইখানে সরকারিভাবে করোনার যে পরিসংখ্যানটা দেয়া হচ্ছে মৃত্যু এবং আপনার অন্যান্য সম্পর্কে, এইটা কতটা মানে ক্রেডিবল? ধন্যবাদ। এই বিষয়টিতে আমরা আসলে একটু মানে কথা কম বলি, এর কারণটা বলি। একটি দেশে যেখানে 17 কোটি মানুষ, সেই দেশে যে পরিমাণ করোনার টেস্ট হলে বা পরীক্ষা হবে এবং যে পরিমাণ জেনোম সিকোয়েন্সিং বা জিন বিন্যাসের বিশ্লেষণ হলে এটাকে প্রতিনিধিত্বমূলক বা রিপ্রেজেন্টেটিভ ডাটা বলা যায়, সেটি আমাদের দেশে হচ্ছে না প্রথম। ফলে এটাকে যদি আমরা বিজ্ঞানভিত্তিক প্রতিনিধিত্বশীল ডাটা বলতে চাই, সেটি বলা সঙ্গত হবে। কিন্তু আমরা আবার অন্যভাবে দেখি। আমরা দেখি যে এটি একটি র্যান্ডম স্যাম্পলিং, যে কোনো স্টাডির জন্য, গবেষণার জন্য, এবং এই র্যান্ডম স্যাম্পলিং ডিজি হেলথের স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব যে স্ট্যান্ডার্ড অনুযায়ী করোনা শুরুর দিন থেকে এখন পর্যন্ত চলে আসছে। ফলে রিপ্রেজেন্টেটিভ না হোক, কিন্তু এটা রিফ্লেক্টিভ, অর্থাৎ দেশের অবস্থার একটি গড়পড়তা ছবি তুলে ধরে, এবং তুলে ধরে বলেই কিন্তু এর উপর ভিত্তি করে আমরা আমাদের বিশ্লেষণ অথবা সংক্রমণ এর সংখ্যা অথবা আপনারা যেগুলোকে আর বলে থাকি, আর সংখ্যা ইত্যাদি আমরা নির্ধারণ করি। এবং যেহেতু এই একটি জায়গায় একই মান দিনের পর দিন বহন করছে, এটাকে আমরা মেনে নিচ্ছি। এটা ঠিক যে আমরা বিজ্ঞানসম্মতভাবে যে পরিমাণ ডেটা, মানে পরীক্ষা, জেনোম সিকোয়েন্স অ্যানালাইসিস থেকে শুরু করে যা যা করা দরকার ছিল, সেটি হয়তো কাঙ্ক্ষিত হয়নি। অসংখ্য ধন্যবাদ। আসলে সময়ের স্বল্পতার জন্য আমরা এই আলোচনার এগিয়ে নিয়ে যেতে পারছি না। ডক্টর লেলিন চৌধুরী, আমরা মোটামুটি ডক্টর লেলিন চৌধুরীর কথায় একটি বিষয় বোঝা গেল, সেটি হচ্ছে যে পরিমাণ হয়তো পরীক্ষা হবার কথা ছিল বা জিনোম সিকোয়েন্স হবার কথা ছিল, সেটি হয়তো হয়নি, কিন্তু তারপরও র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে বা দৈব চয়নের ভিত্তিতে হয়তো সেটি হচ্ছে। ওনার সাথে আমি একটু শুধু যোগ করতে চাই। 1 মিনিট আপনি সময় পাবেন, আমি শেষ করতে হবে। জি, আমি ডক্টর লেলিন চৌধুরী আপনার কথাগুলো পুরোপুরি একমত হচ্ছি, কারণ বিশদভাবে আপনি বলেছেন, সেগুলো আমাদের সবারই কথা। আমি খাতওয়াইজ যদি বলতে যাই, দেখুন উনি তো সব কিছুই বিমানবন্দর, অন্যান্য সেক্টর, কোয়ারেন্টাইন সব কিছু নিয়েই বলেছেন। এখন আমি শুধু বলবো যে সেক্টর ওয়াইজ কী করা উচিত ছিল। যেমন আপনি প্রপার প্ল্যানিংটা, এটা কিন্তু প্রপারলি হচ্ছে না। আপনি যদি ধরেন প্রপার এক্সিকিউশন, এটাও কিন্তু প্রপারলি হচ্ছে না। আপনি যদি বলেন প্রপার অ্যানালাইসিস অথবা অ্যাওয়ারনেস অথবা অ্যাড্রেসিং, এটাও কিন্তু হচ্ছে না। আপনি যদি প্রপার এই ম্যাটেরিয়াল সাপোর্টের কথা বলেন অথবা প্রপারলি প্রণোদনা দেওয়ার কথা বলেন, সেটাও কিন্তু হচ্ছে না। সেই সাথে লেলিন ভাই তো আরও কতগুলো জিনিস বললেন। এখন জনগণের কাছে যাবে কীভাবে, আমি শেষ করি। সেটি হচ্ছে যে 30 সেকেন্ডে দেখুন, আমাদের এই ত্রাণ বিতরণ বা অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো, দেশে তো এর চেয়ে বড় দুর্যোগ আর কোনোটা নেই এই মুহূর্তে। জনস্বাস্থ্য সম্পৃক্ত লক্ষ কোটি মানুষের জীবন মরণ সংকট। আমরা সেনাবাহিনীকে এই পর্যন্ত যতগুলো দায়িত্ব দেওয়া হয়েছে, ত্রাণ পৌঁছানোর ব্যাপারে প্রথম যখন সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, মানুষের মধ্যে একটা তৃপ্তি ছিল। কিন্তু এখন সে হঠাৎ করে আরও বড় ধাপে এসে আমরা সেখান থেকে পিছিয়ে এসেছি। যে উনি যে বলছেন যে যেই মানুষগুলোকে প্রণোদনা দেওয়ার কথা, তাহলে কিন্তু এই মানুষগুলো যতই পেটাক পুলিশ যাই কিছু করুক না কেন, এরা রাস্তায় আসতো না। এবং এরা যদি প্রপারলি পেত, তাহলে আপনি সেনাবাহিনীকে সম্পৃক্ত করে যদি এদের ঘরে খাবারটা পৌঁছে দিতেন, বিশ্বের বহু দেশে সেই নজির রয়েছে। এই একটা সেক্টরকে আপনি কন্ট্রোল করতে পারতেন। রাস্তা মেইনটেনেন্স, হাট বাজারে, এগুলো সব কিছু তো আমি মনে করি এটা কাজে লাগানো যেত। এটা একটা ক্রুশাল মুহূর্ত জাতির অস্তিত্বের। অসংখ্য ধন্যবাদ। জাকির আহমেদ, আপনি শুনছেন, শেষ করব আমরা, যদি 30 সেকেন্ডে কিছু বলেন। রবীন্দ্রনাথের একটি কবিতার 2টো লাইন মনে পড়ে গেল, যে 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করুনি। আমাদের মানুষ হতে হবে, সচেতন হতে হবে। সরকার চেষ্টা করতেছেন, সরকারকে সহযোগিতা করতে হবে। যে সরকার চেষ্টা করবেন, এটা বাস্তবায়ন করার মানা না মানার দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং শুধু প্রান্তিক জনগোষ্ঠীকে নয়, এখানে ডক্টর লেলিন চৌধুরীর বক্তব্য আমি শুনলাম, খুব ভালোভাবে বললেন, এবং আমাদের সিনিয়র অগ্রজ যে ডক্টর শাহজাহান, উনিও বললেন যে এখানে রাজনীতিকরণ নয়, এখানে সামগ্রিকভাবে সার্বজনীনভাবে এখানে করোনা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, নিজে বাঁচতে হবে, নিজে নিরাপদে থাকতে হবে, অন্যকে নিরাপদে রাখতে হবে। তবে আসার কথা হলো, এখনো কিন্তু বাংলাদেশে তেমন বড় ধরনের কোনো আঘাত আসেনি। এখন কিন্তু মানুষ মাস্ক ব্যবহার করতেছেন। সমস্যা এক জায়গায়,
মাস্ক ব্যবহার করেন, যে মাস্কটা আজকে ব্যবহার করেন এটা 10 দিন ব্যবহার করেন, বাবা যে মাস্কটা ব্যবহার করেন ছেলেও সেই মাস্কটাই ব্যবহার করেন। সুতরাং আমি মনে করি মাস্ক সরবরাহটা আরো বাড়িয়ে দিতে হবে সরকারের পক্ষ থেকে, সরকারকেও আরো কঠোর হইতে হবে, প্রয়োজনে মানে কঠিনতম লকডাউন দেওয়া উচিত, এবং আমাদেরকে মনে করি যেখানে সেগ্রিগেশন করতে হবে, গ্রামের মানুষগুলো একরকম ট্রিটমেন্ট করতে হবে, মেট্রোপলিটন সিটির মানুষগুলো একরকম করতে হবে, তাহলে আমার মনে হয় যেটা ফলপ্রসূ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আমরা শেষ করব, যদি 30 সেকেন্ডে কিছু যুক্ত করেন। দেখেন এইখানে প্রথমত যে পরিকল্পনাটাই ঠিকমতো হচ্ছে না, হ্যাঁ, সেই দায়টা সরকারের, এবং সেই যেখানে ভালো পরিকল্পনা হচ্ছে সেটা বাস্তবায়ন হচ্ছে না, সেই দায়টাও সরকারের। আর আপনি জনগণকে অবশ্যই, আপনার জনগণের ভিতরে একটা অসচেতনতা আছে, সেটাকে অ্যাড্রেস আপনি করতে পারতেন, যেটা আমি ইতিমধ্যে বলেছি কমিউনিটি ইনভলভমেন্ট, যেটা ডাক্তার লেলিন চৌধুরী আরও স্পষ্ট করে বলেছেন যে আপনি পাবলিক প্লেসে রাস্তাঘাটে পুলিশ দায়িত্ব পালন করবে, প্রয়োজনে বিজিবি নামবে, প্রয়োজনে আনসার নামবে, আর্মিও নামিয়ে দিতে পারেন পরিস্থিতিতে। আর যেখানে অলিগলি সেখানে কমিউনিটি, যে আপনি একটা কমিউনিটির দায়িত্ব, একজন শিক্ষক থাকবে, একজন আইনজীবী থাকবে, একজন মাওলানা থাকবে, বিভিন্ন শ্রেণী পেশার, তারা বলবে যে ভাই তোমরা এটা করো না, যদি করো তাহলে তাকে এক ঘরে করে দাও, মানে একটা সোশ্যাল একটা স্টিগমেটার ব্যবস্থা করো। তাহলে এইটা তো খুব কঠিন ছিল না। আপনি শুধু বাণী দিচ্ছেন, প্রতিদিন বাণী দিচ্ছেন, সকালে একটা প্রজ্ঞাপন দিচ্ছেন, রাতে আর একটা প্রজ্ঞাপন দিচ্ছেন। আপনি রাতের বেলা বলতেছেন ফেরি চলবে না, সকালবেলা উঠে ফেরি চালাচ্ছেন, আবার সকালে ফেরি চালাচ্ছেন, করতেছেন না। যে এই দায়টা কার? এই দায়টা সরকারের। তা আপনি তো বুঝতে হবে সবকিছু, আপনি জনগণের দায় যেখানে আছে অবশ্যই সেটা অস্বীকার করছি না, কিন্তু একটা সরকার মানে কি, আমি তো প্রথমেই শুরু করেছি যে আপনার পুলিশ আছে, আপনার বিজিবি আছে, আপনার প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার ফান্ডিং আছে। আমি ট্যাক্সের পয়সাটা আপনাকে দেই, তা আমি আজকে সরকার হলে সবাই আমার সমালোচনা করতো যে ইউ দি গভর্নমেন্ট, ইউ ক্যানট, ইউর রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব আপনি পারছেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকেই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।